normal probability distribution. There is a concept, what is continuous random variable or what is discrete random variable. আমরা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল বোঝাতে গিয়ে দিনের 24 ঘন্টাকেই অ্যানালাইসিস করার চেষ্টা করেছি। এই 24 ঘন্টা যে কোনো সময় হতে পারে, 0 থেকে 24। আমরা বোঝানোর চেষ্টা করেছি এখানে যে আমাদের সময়ের মধ্যে, ইন্টারভেল গুলোর মধ্যে যে কোনো সময় হইতে পারে, ফ্র্যাকশন অফ টাইম হতে পারে। তাহলে কিন্তু ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলে ফ্র্যাকশন হয় না, আমরা আগের ক্লাসগুলিতে শিখেছি। ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলে কেবলমাত্র পূর্ণ সংখ্যা হয়। ঠিক আছে, তো এই ছিল নর্মাল ডিস্ট্রিবিউশন ফাংশনের জন্য যে চলক, সেই চলকটাকে আমরা অলরেডি আগে পরিচয় করে দিয়েছি, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। আচ্ছা, নেক্সট আমাদের নর্মাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। এখানে হ্যাঁ, দেখতে কেমন যেন দেখা যাচ্ছে, আমরা এটা লিখে লিখে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। হোয়াট ইজ নর্মাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, একটু করে তোমরা দেখে নাও, বাকিটা আমরা বোর্ডে দেখে দেখে শেখার চেষ্টা করব। এই হলো নর্মাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। এখানে অজানা দুটা চলক আছে, একটা হলো মিউ, যাকে বলা হয় মিন অফ দি ডিস্ট্রিবিউশন, আরেকটিকে বলা হয় সিগমা, যাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দি ডিস্ট্রিবিউশন। অর্থাৎ নর্মাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে দুটি ভেরিয়েবল আছে বা দুটি প্যারামিটার আছে, একটি হলো মিন, আরেকটি হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের একটা প্যাটার্ন দেখানো হয়েছে। নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের মূল ক্যারেক্টারিস্টিক্স হলো তার মিন, ভ্যারিয়েন্স, সরি মিন, মিডিয়ান এবং মোড all are equal. This is the main characteristics of the normal distribution. মানে কি, গড়, মধ্যক, প্রচুর সবই সমান থাকে নর্মাল ডিস্ট্রিবিউশনের মধ্যে, এটা আমরা মনে রাখবো। তারপরে সিমেট্রি অ্যাবাউট দা সেন্টার, অর্থাৎ তোমরা যদি নিচের গ্রাফটা খেয়াল করো, দেখবে এই গ্রাফটা এই মাঝ থেকে বাম দিকে যেমনটা আর ডান দিকে সেম, এটাকেই সিমেট্রি বলা হয়। অর্থাৎ বামে থাকবে 50%, ডানে থাকবে 50%, এবং মিন, মিডিয়ান, মোড all are equal in the normal distribution. Next, properties of normal distribution. Properties, এখানে দেখা যাচ্ছে there are 6 different properties of normal probability distribution. So কিছু ডিস্ট্রিবিউশন আছে, আমরা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের যে কন্ডিশনস গুলো আছে আমরা পড়েছি আগে, সেই কন্ডিশনটাও এখানে এসেছে। তাহলে প্রথম যে শর্ত সেটি হলো from -infinity to +infinity f of x dx, এই টোটাল ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে 1। দ্বিতীয় কন্ডিশন, ডিস্ট্রিবিউশনের ফাংশনটা শূন্য অথবা পজিটিভ, কোনো নেগেটিভের জন্য হবে না, এটাকে ডেনসিটি ফাংশন বলা হয়। আর ইনফিনিটি হলে ফাংশনাল ভ্যালুটা x tends to infinity অথবা x tends to -infinity, for that values functional value will be 0. Condition 4 is function of mu plus x, mu means mean, and mu minus x, এই দুটা সমান, অর্থাৎ density is symmetric about mean। তা এটা ব্যাপারটা এই টাইপের, আমরা যদি একটু ব্যাকে যাই তাহলে বুঝতে পারবো যে এই স্লাইডে আছে, ধরো মিডলটা হলো মিউ, এখন মিউ থেকে মিন, মিডিয়ান আমরা যেই পরিমাণ বামে আসবো এবং যদি ডানে যাই ওই জায়গা থেকে, তাহলে একই রকমের রেজাল্ট হবে। অর্থাৎ এক্স মাইনাস মিউ, এক্স প্লাস মিউ সেম রেজাল্ট ইন্ডিকেট করবে, সেম হাইটের রেজাল্ট আমরা পাবো। এটাই বলা হচ্ছে প্রপার্টিটা।
নেক্সট, ম্যাক্সিমাম ভ্যালু অফ এফ অকার্স এট এক্স ইকুয়ালস টু মিউ, এটা তো অবশ্যই সত্য। মিউ পয়েন্টে ভ্যালুটা ম্যাক্সিমাম, এই পয়েন্টে, যা আমরা দেখতে পাচ্ছি। মিউ পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালুটা অ্যাসিড। নেক্সট, এভাবে আমরা পর্যায়ক্রমে 6টি প্রপার্টি আলোচনা করেছি। আর পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে মিউ প্লাস সিগমা এবং মিউ মাইনাস সিগমা পয়েন্ট। পয়েন্ট অফ ইনফ্লেকশন মিন্স আনত বিন্দু, অর্থাৎ টার্নিং পয়েন্ট। সো দেয়ার ইজ এ টার্নিং পয়েন্ট। আমি যদি অ্যাপ্রক্সিমেটলি টার্নিং পয়েন্টটা দেখানোর চেষ্টা করি, এমন একটা পয়েন্ট আছে যেখানে গ্রাফের ডিরেকশন চেঞ্জ হচ্ছে, একদিক থেকে নিচে যাচ্ছে আরেক দিকে উপরে যাচ্ছে। আমি হার্ট সাইন দিয়ে দুটাকে দেখানোর চেষ্টা করছি, ঠিক এই টাইপের কাছাকাছি, অর্থাৎ মিউ প্লাস সিগমা মিউ মাইনাস সিগমা। এই পয়েন্ট দুটাতে আমরা কি পাবো? টার্নিং পয়েন্ট বা পয়েন্ট অফ ইনফ্লেকশন পাবো। সো এইভাবে আমরা 6টি প্রপার্টি আলোচনা করলাম। অনেক সময় পরীক্ষায় আসে রাইট ডাউন দি প্রপার্টিস অফ নর্মাল ডিস্ট্রিবিউশন। নর্মাল ডিস্ট্রিবিউশনের প্রপার্টিস গুলো লিখো, তাহলে কিন্তু আমাদের এই 6টি প্রপার্টি আমাদের লিখতে হবে। ওকে, তো একটু মেমোরিতে নিতে হবে। নেক্সট, মিন অ্যান্ড ভ্যারিয়েন্স অফ দি নর্মাল ডিস্ট্রিবিউশন। মিন এন্ড ভেরিয়েন্স আমরা একটু অঙ্কের মাধ্যমে বের করে দেখাবো, এটা মুখে মুখে আলোচনা করছি না। তারপরে মিন ভেরিয়েন্স ক্যালকুলেশনের পরে স্ট্যান্ডার্ড নরমাল। চলো আমরা মিন এবং ভেরিয়েন্স বোঝার চেষ্টা করি। ওকে, ফার্স্ট অফ অল নরমাল প্রবাবিলিটি ফাংশনটা আমরা বোর্ডে লিখি। সেটি হলো নরমাল probability distribution এর ফাংশনটা আছে f of x equals to 1 by sigma root twice pi, 1 by sigma root twice pi into e to the power minus e to the power minus 1 by 2 into x minus mu by sigma। এটা একটু দেখতে ক্রিটিক্যাল মনে হয়, তাহলে f of x সমান 1 upon sigma into root twice pi e to the power minus half into x minus mu by sigma whole square। x এর সীমানাটা কতটুকু? x এর সীমানা হলো from minus infinity থেকে plus infinity। আর এখানে মিউ হলো মিন, সংক্ষেপে বললাম, আর সিগমা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দি ডিস্ট্রিবিউশন। এই ফাংশনটাতে নরমাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনের মিউ কে বলা হয় মিন আর সিগমা কে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর চিত্রটা আমরা কিন্তু অলরেডি স্লাইডে দেখিয়েছি। আমাদের চিত্রটা হয় সিমেট্রিক অ্যালং মিন। আমরা যদি এটাকে মিন ধরি অথবা মিডিয়ান ধরি অথবা মোড ধরি, এর থেকে বামে যতটুকু ডানেও ততটুকু সিমেট্রিক। ঠিক আছে, এই জায়গাটাতে মিন থাকে। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যালুটা যদি অ্যাপ্রক্সিমেট এদিকে ধরি অথবা ওইদিকে ধরি, এটাই বলা হচ্ছিল যে প্রপার্টির মধ্যে যে মিউ মাইনাস সিগমা, এটা যে রেজাল্ট হবে এফ অফ মিউ প্লাস সিগমা সেম রেজাল্ট আসবে। এটা একটি প্রপার্টি আমরা কিছুক্ষণ আগে একবার আলোচনা করেছি। আর পয়েন্ট অফ ইনফ্লেকশনে আছে মিউ প্লাস মাইনাস সিগমাতে। যাই হোক, তাহলে এতক্ষণ আমরা নরমাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনটা নিয়ে একটু আলোচনা করলাম। তার প্রপার্টি দ্যাট ইজ ভেরি চলকগুলি যাকে বলা হয় প্যারামিটারস,
দুটা নিয়ে আমরা আলোচনা করি। এখন আসো মিন, মিন অফ দি নর্মাল ডিস্ট্রিবিউশন, এটা কত, মিন কত? আমরা কিন্তু অলরেডি মিন বলেছি মিউ, তো এটা যে মিউ এটা আমরা প্রমাণ করব। তাহলে নরমালি মিন এর ফর্মুলা হলো এক্সপেকটেশন অফ এক্স। এটা কিন্তু আগের চ্যাপ্টারে আমরা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন চ্যাপ্টারে পড়েছি, তারপরে দুইটা চ্যাপ্টার আবারও পড়েছি মিন মানে এক্সপেকটেশন অফ এক্স, মনে আছে? তাহলে এই এক্সপেকটেশন অফ এক্স এটা কিভাবে, এক্সপেকটেশন অফ এক্স এর সংজ্ঞা কি? ইন্টিগ্রেশন ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এক্স এফ অফ এক্স ডিএক্স। এটা হলো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্য এক্সপেকটেশন অফ এক্স এর সংজ্ঞা। কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্য এক্সপেকটেশন অফ এক্স এর সংজ্ঞা হলো এটা। আচ্ছা, এখন এফ অফ এক্স কিছুক্ষণ আগে আমরা বসিয়েছি, সেই মানটা বসিয়ে দিব। তো এফ অফ এক্স কত বসিয়েছিলাম, কারো কি মনে আছে? জাহিদ বলতে পারবা? 1/সিগমা কত জানি বসাইলেন। হ্যাঁ, যাই হোক, ধন্যবাদ সাহস করে কিছু বলার জন্য। তো এফ অফ এক্স এর মানটা আমি লিখি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এক্স এ এক্স, আর এখানে হলো সিগমা রুট টুয়াইস পাই, তারপরে কি ই টু দা পাওয়ার মাইনাস হাফ এক্স মাইনাস মিউ বাই সিগমা হোল স্কয়ার, তারপরে আছে এই হলো এক্স এফ অফ এক্স ফাংশনটা আমরা রিকল করলাম। এখানে কিন্তু এটা একটা বিশাল ইন্টিগ্রেশন, তাই না? জি স্যার। হ্যাঁ, আমরা ক্যালকুলাস ওয়ানে এই টাইপের ইন্টিগ্রেশন কিন্তু করেছি। মোকাররম পারবো? নাহিদা ক্লাসে আসো? হুম, মোকাররম নাহিদা নাই, মাহবুব খান, ফয়সাল? পারবো স্যার, হ্যাঁ, জি ইনশাল্লাহ। স্যার। পারতেই হবে। আচ্ছা, এখন আমরা দেখো পর্যায়ক্রমে এই ইন্টিগ্রেশনটা আমরা করার চেষ্টা করছি। একটু সাবস্টিটিউট করতে হবে এই ইন্টিগ্রেশনটা করার জন্য। তো সাবস্টিটিউশনটা হলো এখানে ব্রেকেটের ভিতরে যে অংশটুকু আছে এটাকে আমরা নিউ ভেরিয়েবল ধরবো, জেড। তাহলে আমরা ধরি যে লেট জেড ইকুয়ালস টু এক্স মাইনাস মিউ বাই সিগমা। তাহলে এক্স এর মান কত, অর এক্স ইকুয়ালস টু সিগমা জেড প্লাস মিউ। দেখো তো ঠিক আছে কিনা, এক্স এর মান আমরা বের করেছি। এখন বের করবো ডিএক্স, ডিএক্স কত হবে সিগমা, আর মিউ যেহেতু কনস্ট্যান্ট ভ্যালু তার ডিফারেন্সিয়াল জিরো, তাহলে ডিএক্স বের করছি। আরো বের করতে হবে, সেটা কি সীমানা এক্স থেকে জেড। এক্স এর সীমানা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এক্স এর মান মাইনাস ইনফিনিটি বসালে জেড এর মানও সেম টু সেম মাইনাস ইনফিনিটি, আর এটা প্লাস ইনফিনিটি। অর্থাৎ একটি সাবস্টিটিউশন করার পরে তিনটি মান বের করেছি। প্রথমত এই এক্স এর মান বের করেছি, তারপরে ডিএক্স এর মান বের করেছি, তারপরে সীমানা এক্সচেঞ্জ করেছি। মনে রাখতে হবে কিন্তু এটা ইন্টিগ্রেশনের একটা মেকানিজম। তাহলে আমরা কি পেলাম, চলো বাম দিকে বসাই। সুতরাং এক্সপেকটেশন অফ এক্স ইজ ইকুয়ালস টু সেম সীমানা পেয়েছি, অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এক্স এর মান কত পেলাম, সিগমা জেড প্লাস মিউ, এই যে এক্স ইকুয়ালস টু সিগমা জেড প্লাস মিউ। নিচে আছে সিগমা স্কয়ার রুট অফ 2s পাই। ওকে, তারপরে আর কি আছে, ই টু দা পাওয়ার মাইনাস জেড স্কয়ার বাই 2,
এই যে এটার নাম জেড, জেড স্কোয়ার বাই মাইনাস, আর ডিএক্স সমান কি সিগমা ডি জেড, ডিএক্স সমান সিগমা ডি জেড। আমরা কি এই লাইনটা বুঝতে পেরেছি? জি স্যার। কি করেছি? জাস্ট এখানকার পরিবর্তনগুলো বসিয়েছি। খেয়াল করো, এই সিগমা আর এই সিগমা কিন্তু ক্যান্সেল, যেহেতু এটা উপরে এটা নিচে, কোনো সমস্যা নাই। আর এই মানটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে রাখি, আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। নেক্সট আমরা যে কাজটুকু করব, এইটাকে এখন দুই ভাগে ভাগ করি। একটি ভাগ হবে প্রথমটা, আর দ্বিতীয়টা প্লাসটা ভেঙে দিলাম। প্রথমে সিগমা সিগমা কিন্তু ক্যান্সেল, তাহলে কি থাকে মাইনাস ইনফাইনিটি থেকে প্লাস ইনফাইনিটি জেড, আর নিচে কি থাকে, নিচে হলো রোড টোয়াইস পাই সিগমা সিগমা তো ক্যান্সেল, আরো সিগমাটাও থাকে উপরের সিগমাটা, আর ই টু দা পাওয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 2 ডিজেড। এটা হলো প্রথম অংশ। প্লাস দ্বিতীয় অংশে থাকবে 1/2 পাই রোড টোয়াইস পাই, আর উপরে থাকবে মিউ, আর থাকবে কি মাইনাস ইনফাইনিটি টু প্লাস ইনফাইনিটি ই টু দা পাওয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 2 ডিজেড। আমরা ইন্টিগ্রেশনটাকে কয় ভাগে ভাগ করলাম? দুই ভাগে। একটা ভাগ হলো এই যে সিগমা জেড বাই সিগমা, এই সিগমা সিগমা কাটা এই অংশটা আর এই অংশটা। আচ্ছা, এখন দুইটা ইন্টিগ্রেশন আমাদের করতে হবে। আমরা দুইটা ইন্টিগ্রেশন একটু টেকনিক্যালি করব, একটু সাজিয়ে নেই। সাজিয়ে যদি নেই, আমরা এই কনস্ট্যান্ট টার্মটা আমরা বের করে নিচ্ছি, সিগমা বাই রোড টোয়াইস পাই, কনস্ট্যান্ট বের করে নিলাম মাইনাস ইনফাইনিটি থেকে প্লাস ইনফাইনিটি জেড ই টু দা পাওয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 2 ডিজেড। এটা হলো প্রথম অংশ। আর দ্বিতীয় অংশ আমরা সিগমাটা বের করবো, রুট টোয়াইস পাই বের করব না, এটা ফর্মুলায় ফেলে দিব, মাইনাস ইনফাইনিটি টু প্লাস ইনফাইনিটি 1/√2 পাই, তারপরে আছে ই টু দা পাওয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 2 ডিজেড। আমরা যদি খেয়াল করব, একটা প্রপার্টি শিখেছি, সেই প্রপার্টিটা কি ছিল? ইন্টিগ্রেশন ফ্রম মাইনাস ইনফাইনিটি টু প্লাস ইনফাইনিটি এফ অফ এক্স ডিএক্স সমান 1। শিখেছি না এটা? এটা হলো প্রপার্টিস অফ নরমাল ডিস্ট্রিবিউশন, মাইনাস ইনফাইনিটি থেকে প্লাস ইনফাইনিটি এফ অফ এক্স ডিএক্স সমান 1। খেয়াল করে দেখো, আমাদের যে এফ অফ এক্স ছিল সেটা কিন্তু এই অংশটুকু, এইটারই এক্সটেনশন ভার্সন, অর্থাৎ আমরা যদি রিপোর্ট করি, রিসাবমিট করি, তাহলে এফ অফ এক্স এর সাথে এটা হুবহু মিলে যাবে। ওই এফ অফ এক্স এর মধ্যে ছিল একটা কি ছিল, সিগমা। আমরা যখন জেড সমান কত, জেড সমান এক্স মাইনাস মিউ বাই সিগমা, এই শিফটিংটা আবার রিশিফট করি, অর্থাৎ জেড এর মানটা যদি বসিয়ে দেই, তাহলে আমরা ডিজেড কত যেন, ডিজেড হলো 1/সিগমা ডিএক্স বসিয়ে দেই, তাহলে এই যে সিগমাটা নিচে আসবে না, ডিজেড এর পরিবর্তে 1/সিগমা ডিএক্স নিচে আসবে। আর এটা পুরোটুকু রিশিফট করলে, আমি করে দিচ্ছি তাহলে সহজে তোমরা বুঝতে পারবে। স্যার উপরের লাইনে সিগমাটা একটু বোঝা দিবেন, মানে ওই যে উপরের লাইন একবারে সিগমা ডিজিটটা কই চলে গেল? উপরের আহ, লাইনে স্যার, এটা এটা ফার্স্ট লাইনে সিগমা। জি স্যার। এটা কোথা থেকে আসলো? এটা কই ভ্যানিশ হলো স্যার, এটা জিজ্ঞেস করছি। ও কোথায় গেল না কোথা থেকে আসছে কোনটা? দুইটাই স্যার। এটা এসেছে আমরা যখন ক্যালকুলেশন করেছিলাম ডিএক্স সিগমা ডিজেড, এই যে এখান থেকে, ও ঠিক আছে স্যার। আর পরবর্তীতে কাটা গিয়েছে এই সিগমা আর এই সিগমা। ঠিক আছে স্যার, বুঝছি। ওকে, এখন আমরা দুই ভাগ করেছি, দুই ভাগের আহ এখন রিসাবমিট করতে চাচ্ছি এই অংশে। রিসাবমিট যদি আমরা করি,
তাহলে এই অংশটা একটু পরে লিখতেছি, এটা একটু বুঝিয়ে নিচ্ছি যে এটা মিও মাইনাস ইনফাইনিটি টু প্লাস ইনফাইনিটি 1/σ রুট টুয়াইস পাই আর হলো e⁻⁻² x মাইনাস মিউ বাই সিগমা হোল স্কোয়ার ডিএক্স। লেখা যায় না? কি করলাম? টি জেড এর মান ডিএক্স বাই সিগমা, ওই যে কিছুক্ষণ আগে দেখালাম। তার মানে কি এই পুরোটুকু এফ অফ এক্স, এই পুরোটুকু যদি এফ অফ এক্স হয়, তাহলে আমরা প্রপার্টি অনুযায়ী জানি ফ্রম মাইনাস ইনফাইনিটি টু প্লাস ইনফাইনিটি এফ অফ এক্স ডিএক্স সমান 1। তার মানে মিউ ইন্টু 1। কারণ আমরা শিখেছি প্রপার্টির মধ্যে মাইনাস ইনফাইনিটি টু প্লাস ইনফাইনিটি এফ অফ এক্স ডিএক্স সমান 1, এটা আমরা শিখেছি। এই এফ অফ এক্স টাই হলো এখানে। আশা করি দ্বিতীয় অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। জি স্যার। আর প্রথম অংশটা ক্যালকুলাস 1-এ আমি পড়িয়েছি। কিরকম? প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রাল। আমি ওই দিকে লিখতেছি, তারপরে এর অ্যান্সারটা বের হবে। আমরা ডেফিনিট ইন্টিগ্রালের একটা প্রপার্টি শিখেছিলাম এরকম, দেখো মনে পড়ে কিনা। মাইনাস এ টু এ ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স, এটার রেজাল্ট দুইটা। একটা হয় 0 যদি এফ অফ এক্স ইজ কি অড ফাংশন, নাকি? আর 2 টাইমস অফ 0 টু এ এফ অফ এক্স ডিএক্স যখন এফ অফ এক্স ইভেন ফাংশন। এই প্রপার্টিটা আমি কিন্তু ক্যালকুলাস 1-এ তোমাদেরকে পড়িয়েছি। আমি প্রপার্টির মূল থিঙ্কিংটা বলি। সিমেট্রিক লিমিট পজিটিভ নেগেটিভ, এই এফ অফ এক্স ডিএক্স এই ইন্টিগ্রেশনের রেজাল্ট 0 হবে কখন? যদি ফাংশনটা কি ফাংশন হয়? অড ফাংশন। হোয়াট ইজ অড ফাংশন? এটাও তো জানতে হবে। তো অড ফাংশনের সংজ্ঞায় বলা হচ্ছে যদি এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ অফ এক্স হয় তাহলেই অড, তাহলে এটা অড ফাংশন। কি বললাম? যদি মাইনাস এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ অফ এক্স হয় তাহলে অড ফাংশন। এটাও ক্যালকুলাস 1-এর পড়া। তার মানে খেয়াল করে দেখো এই ইন্টিগ্রেশন এর রেজাল্টটা কি হবে। এটা কি প্রথমটা হবে না দ্বিতীয়টা হবে, সেটা নির্ভর করবে আমাদের ফাংশনটা কি অড ফাংশন না ইভেন ফাংশন। আচ্ছা, কেউ কি বলতে পারবে এই ফাংশনটা অড ফাংশন না ইভেন ফাংশন? ফয়সাল? স্যার ইভেন হইতে পারে, না, এসবের সংখ্যা আন্দাজে আছে। বলা যাবে না। জেড e⁻⁻² তাহলে আমি কিন্তু প্রপার্টিটা অলরেডি বলেছি। আর ফাংশন এটা স্যার। এটাকে যদি তুমি এফ অফ জেড ধরো, এফ অফ মাইনাস জেড কত হয় দেখো। তাহলে আমি এটা মুছে ফেলি, মুছে ওই জায়গায় অ্যানালাইসিস করি, দেখি কি আসে। আমরা যদি দেখি যে এফ অফ জেড হলো জেড e⁻⁻² তাহলে এফ অফ মাইনাস জেড কত? মাইনাস জেড e⁻⁻² জেড এর জায়গায় মাইনাস জেড বসালে হোল স্কয়ার করলে ওই আগের মতোই থাকে, অর্থাৎ মাইনাস এফ অফ জেড। তাহলে কি হলো? এফ অফ মাইনাস জেড সমান মাইনাস এফ অফ জেড। এটা কি অড হয়েছে না ইভেন হয়েছে? হুম, ওয়ালিদ? স্যার অড। অড ফাংশন, এই যে কিছুক্ষণ আগে বললাম। তার মানে এই ফাংশনটা কি ফাংশন? অড ফাংশন। সিমেট্রিক লিমিট মানে একটা নেগেটিভ থাকবে একটা পজিটিভ থাকবে। তাহলে এমন যদি হয় তাহলে রেজাল্টটা কত ইন্টিগ্রেশনের? ভুলে গেছো? অড ফাংশন হলে রেজাল্ট কি হয়? আমরা না বললাম মাইনাস এ থেকে এ এফ অফ এক্স ডিএক্স। মান প্রথমটা 0 যদি অড ফাংশন হয়, দ্বিতীয়টা 2 টাইমস অফ 0 টু এ এফ অফ এক্স ডিএক্স যদি ইভেন হয়, এটা বললাম না? তাহলে আমরা তো প্রমাণ করছি ফাংশনটা অড ফাংশন। তো অড ফাংশন হলে রেজাল্ট কি হবে? 0। তাহলে আমরা পেলাম সিগমা বাই রুট টুয়াইস পাই ইন্টু এই পুরোটুকুর রেজাল্ট হবে 0, বিকজ দিস ইজ অ্যান অড ফাংশন। আর এইখানে এই পুরোটুকুর রেজাল্ট হয় 1 ইউজিং দ্য প্রপার্টিজ অফ নর্মাল প্রবাবিলিটি ফাংশন। তাহলে
আমরা পেলাম 0 প্লাস মিউ সমান মিউ। তাহলে এই মিউটা কি এক্সপেকটেশন অফ এক্স, অর্থাৎ নরমাল ডিস্ট্রিবিউশনের মিন হলো মিউ বা এক্সপেকটেশন অফ এক্স। এখানে কিন্তু পরীক্ষায় এটা আসে। শো দ্যাট দি মিন অফ দি নরমাল ডিস্ট্রিবিউশন ইজ মিউ। তাহলে কিন্তু তোমাকে ওই যে যেভাবে আগে মিন বের করেছো ঠিক এখানে এটা বের করতে হবে। আমি চেষ্টা করেছি বুঝাবার, বাকিটা তোমরা বুঝে আমাকে জমা দিবে। প্রশ্নটা হয় কিভাবে সেটা লিখে দিচ্ছে। এটা একটা ইন্টিগ্রেশন, আশা করি এই ইন্টিগ্রেশনটা তোমরা ভালোভাবে করবে। এই কোশ্চেনটা আসে এইভাবে যে শো দ্যাট দি মিন অফ দি নর্মাল probability distribution is mu। এটা দেখাও বা প্রমাণ করো বা ক্যালকুলেট করো, একই জিনিস। তাহলে আমরা প্রথমে নরমাল প্রবাবিলিটি ফাংশনটা লিখবো, নরমাল মিনের সংজ্ঞাটা লিখবো এক্সপেকটেশন অফ এক্স, তারপর ইন্টিগ্রেশন গুলি লিখবো। ইন্টিগ্রেশনের প্রথম রেজাল্টটা যে 0 হয় কিভাবে সেটা সাইড নোট দিতে হবে, যে এটা একটি অড ফাংশন। আর তৃতীয় রেজাল্টটা যে 1 হয়, কেন 1 হয়, ইউজিং দি প্রপার্টিজ অফ নরমাল ডিস্ট্রিবিউশন। এইভাবে ক্যালকুলেশন করে আমরা এটা মিউ পেয়েছি। আশা করি তুমি প্র্যাকটিক্যালি আবার একটু ভালোভাবে লিখে কমপ্লিট করে আমাকে দেখাবে। এই একটা কোশ্চেন নরমাল ডিস্ট্রিবিউশনের। এবার একই ভাবে আমরা কিন্তু বের করতে পারি ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স অফ দি ডিস্ট্রিবিউশন। ভ্যারিয়েন্স এর ফর্মুলাটা কি? একই একই প্যাটার্ন, একই, জাস্ট ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট। আমি ভ্যারিয়েন্সটা দেখিয়ে দিচ্ছি। একইভাবে তোমার কিন্তু কোশ্চেন 2 হতে পারে যে শো দ্যাট variance of the normal distribution is sigma, sorry sigma square। ভেরিয়েন্স হলে হবে সিগমা স্কয়ার, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলে হবে সিগমা। একই কোশ্চেন, একটা হলো মিন আর একটা হলো ভেরিয়েন্স। চলো আমরা ভেরিয়েন্সটা আরো ক্লিয়ারলি, এই দ্বিতীয় কোশ্চেনটা ক্লিয়ারলি সলভ করি নিজে নিজে। ওকে, প্রুফ দিচ্ছি, এই কোশ্চেনটা প্রুফ করবো এখন। তাহলে ভেরিয়েন্সের সংজ্ঞা কিন্তু আমরা জানি, আগের ক্লাসে আমরা ভেরিয়েন্স শিখেছি যে we know that variance of x is what? Expectation of x minus mu whole square, expectation of x minus mu whole square, this is the definition of variance। আচ্ছা, এখন আমরা এটা ওই এক্সপেকটেশনের ফর্মুলা অনুযায়ী ক্যালকুলেশন করব। এক্সপেকটেশনের ফর্মুলা অনুযায়ী কিভাবে লেখা যায়? এক্সপেকটেশন অফ এক্স এর সংজ্ঞা কি? সংজ্ঞা হলো মাইনাস ইনফাইনিটি টু প্লাস ইনফাইনিটি এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার এফ অফ এক্স ডিএক্স। অর্থাৎ এখানে যা থাকবে তাই বসাই দিব, আর তারপরে একটা ফাংশন বসবে, এটা হলো নরমাল প্রবাবিলিটি ফাংশন। এই হলো আমাদের মূল সংজ্ঞা। এখন আমরা এফ অফ এক্স এর মানটা বসিয়ে দিব, দিয়ে ক্যালকুলেশন করতে থাকবো, দেখি কি হয়। ফ্রম মাইনাস ইনফাইনিটি টু প্লাস ইনফাইনিটি x মাইনাস মিউ হোল স্কয়ার। আমরা জানি এফ অফ এক্স হলো সিগমা স্কয়ার রুট অফ টুয়াইস পাই, তারপরে ই টু দা পাওয়ার মাইনাস 1/2 x মাইনাস মিউ বাই সিগমা হোল স্কয়ার, দেন ডিএক্স। এই কি করলাম এখন? এফ অফ এক্স এর মানটা আমাদের মেমোরি থেকে বসিয়ে দিতে হবে। তো ঠিক আগের অঙ্কের মতোই এখন এখানেও আমরা সাবস্টিটিউট করব, ওই যে এখান থেকে সাবস্টিটিউশনটা বের হবে। তাহলে চলো সাবস্টিটিউশনটা করি। let
জেড ইকুয়ালস টু এক্স মাইনাস মিউ বাই সিগমা। সুতরাং এক্স মাইনাস মিউ সমান সিগমা জেড, or x equals to sigma z plus mu, আর dx equals to sigma dz। আর কি আছে? লিমিট x থেকে z, x এর মান মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, একইভাবে আগের মতই হবে। সবগুলো মান আমরা বের করেছি, সাবস্টিটিউশন করেছি, x মাইনাস মিউ এর মান বের করেছি সিগমা জেড, আর ইত্যাদি ইত্যাদি। তাহলে আমাদের এক্সপেকটেশন অফ x কত হয় দেখি। সুতরাং expectation of, sorry, variance of x, that is variance, তাহলে রেজাল্ট কি? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। x মাইনাস মিউ এটা হলো সিগমা জেড, তাহলে হবে সিগমা স্কয়ার জেড স্কয়ার, ফাইন, ইনটু 1 বাই সিগমা রুট টুয়াইস পাই ইনটু e টু দা পাওয়ার মাইনাস হাফ। তার সাউন্ড শোনা যাচ্ছে না। একেবারেই শোনা যাচ্ছে না নাকি তুমি শোনা যাচ্ছে স্যার, আপনি শুরু করেন স্যার। স্যার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? আচ্ছা, অলোকে আছে। ওকে ওকে ওকে, ওর মনে হয় একটু সমস্যা হয়েছে, আশা করি শোনা যাচ্ছে। আমরা এখানে x মাইনাস মিউ হোল স্কয়ার, x মাইনাস মিউ এর মান হলো সিগমা জেড, দ্যাট ইজ সিগমা স্কয়ার জেড স্কয়ার, 1 আপন সিগমা রুট টুয়াইস পাই, দেন e টু দা পাওয়ার মাইনাস হাফ ইনটু জেড স্কয়ার, আর হলো dx। dx কি? dx হলো আমরা বের করেছি সিগমা ডিজেড, সিগমা ডিজেড। এই সিগমা কাটা যাবে, কেটে দেই। সিগমা সিগমা কাটা যায়, আরেকটা সিগমা স্কয়ার থাকে, থাকুক। এই সিগমা স্কয়ার এটা আমরা বের করে নিয়ে আসি। কত আসতেছে? ওটা তো কাটা যাওয়ার পরে এই সিগমা স্কয়ারটা বের করে নিয়ে আসলাম, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, 1 বাই রুট টুয়াইস পাই, আর হলো সরি এখানে জেড স্কয়ার আছে, জেড স্কয়ার এবং e টু দা পাওয়ার মাইনাস 1 বাই 2 জেড স্কয়ার ডিজেড। এই ইন্টিগ্রেশনটা আমরা পেলাম। এখন আমাদের এই ইন্টিগ্রেশনটাকে কমপ্লিট করতে হবে। ইন্টিগ্রেশন কিভাবে কমপ্লিট করে? এটা ইউভি মেথডে আমরা ইন্টিগ্রেশনটা করব, ইউভি মেথডে ইন্টিগ্রেশনটা করতে চাই। তো ইউভি মেথডের মেকানিজমটা কারো কি মনে আছে? একটু ইন্টিগ্রেশন করলেই আমাদের কাজটুকু হয়ে যাবে। দেখো তো এই টাইপের ইন্টিগ্রেশন মনে আছে কিনা? ইউ ভি ডিএক্স, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ডিফারেন্সিয়েশন ইউ বাই ডিএক্স ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, তারপরে ব্র্যাকেট ডিএক্স। হোল ডিএক্স। এই ফর্মুলাটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তা অ্যাপ্লাই করলে আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটাও কিন্তু বুঝতে হবে। তো এই সিস্টেমটা হলো, আমরা ইন্টিগ্রেশনটা করতে হলে ইউ ধরবো জেড স্কয়ার কে, আর ভি ধরবো এই ফাংশনটা পুরোটুকুকে, ঠিক আছে? ইউ ধরবো জেড স্কয়ার কে আর ভি ধরবো এই পুরো ফাংশনটাকে। তাহলে চলো ইন্টিগ্রেশনটা করতে থাকি। একটু বড় হবে, কোনো সমস্যা নাই, আর পুরো ইন্টিগ্রেশন করা লাগবে না। সিগমা স্কয়ার, প্রথমে আমরা ইন্টিগ্রেশন করব এটা, আর এটা রেখে দিব, ঠিক আছে? প্রথমে আমাদের প্রথমে হলো এই জেড স্কয়ারটা থাকবে, হ্যাঁ, জেড স্কয়ারটা থাকবে, আর এটার ইন্টিগ্রেশন, ফাইন, আর মাইনাস দিয়ে বাকিটা। তাহলে জেড স্কয়ারটা রেখে দিলাম রুট টুয়াইস পাই, আর এর ইন্টিগ্রেশন কত? e টু দা পাওয়ার মাইনাস জেড স্কয়ার বাই 2 এর ইন্টিগ্রেশন কত? কেউ কি পারবো এর ইন্টিগ্রেশন? স্যার মাইনাস মাইনাস জেড ই টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান হাফ জেড স্কয়ার। মাইনাস দেখো e টু দা পাওয়ার মাইনাস জেড স্কয়ার বাই 2, e টু দা পাওয়ার মাইনাস এটার ইন্টিগ্রেশন, কিন্তু জি স্যার। তার ডিফারেন্সিয়েশন করলে কত হয়? সেটা তো জেড না, তার ডিফারেন্সিয়েশনের রেজাল্ট কত?
স্যার আসবে মাইনাস আসবে। 2z/2, জি স্যার। 2z/2। কাটাকাটি করলে? হ্যাঁ, আমি ভুল করেছি। ডিফারেন্সিয়েশন, জি স্যার। ডিফারেন্সিয়েশন হলো 2z/2, 2 জি কাটা স্যার। z নিচে বসবে, জি স্যার। যে ওই ডিফারেন্সিয়াল ভ্যালুটা আমরা নিচে বসিয়ে দিলাম। এই হলো আমাদের মাইনাস ইনফাইনিটি থেকে প্লাস ইনফাইনিটি প্রথম অংশ। দ্বিতীয় অংশ আমরা দেখো খেয়াল করে বড় বড় ব্রেকেট ইউজ করেছি। এই সিগমাটা কিন্তু পরের অংশেও আছে, কিন্তু তার আগে একটা মাইনাস সিগমা স্কোয়ার। এখন আমরা একবার ডিফারেন্সিয়েশন করব, একবার ডিফারেন্সিয়েশন করলে 2z, আর একবার ইন্টিগ্রেশন করলে এই রেজাল্টটা আসে এগুলি সহ। তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেই অংশটুকু হলো, ডিফারেন্সিয়েশন তো করেছি 2z আর √2π, ইন্টিগ্রেশন করলে হবে e⁻⁻z²/2, আবার নিচে আছে z, মাইনাস ইনফাইনিটি থেকে প্লাস ইনফাইনিটি z। অর্থাৎ ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন দুইটাই একত্রে করেছি। করার পরে খেয়াল করে দেখো আমাদের এই জেড আর এই জেড কাটা যায়। কাটা যাওয়ার পরে আমরা একটা ফাংশন পাচ্ছি। সেই ফাংশনটা হলো e⁻⁻z²/2। ঠিক আছে, আমার মনে হয় একটা মাইনাসগত গন্ডগোল হয়েছে। মাইনাসগত গন্ডগোল হয়েছে কিভাবে? ওই এই জায়গায় গন্ডগোলটা শুরু হয়েছে, এখানে একটা মাইনাস জেড ছিল, ওই জি পুরোটা স্যার। ডিফারেন্সিয়েশনে মাইনাস। একটা মাইনাস জেড ছিল, এটা দেওয়া হয়নি। এই জন্য এই জায়গায় এসেও আমাদের সেই প্রবলেমটা রয়ে গিয়েছে। আচ্ছা, এখন আসো তাহলে এই অংশটাতে আমাদের রেজাল্ট কি আসতেছে? এই অংশের রেজাল্ট আসতেছে জেড e⁻⁻z²/2। লপিটালস রুল অ্যাপ্লাই করলে, লপিটালস রুল, হ্যাঁ, আপার লিমিট লোয়ার লিমিট থাকবে। আপার লিমিট বা লোয়ার লিমিটের দুই ক্ষেত্রেই এই ইন্টিগ্রেশনের রেজাল্ট আসবে 0, অর্থাৎ সিগমা স্কোয়ার ইন্টু 0। আর এইখানে এই মাইনাসে প্লাস সিগমা স্কোয়ার, এরপরে যে ফাংশনটা থাকে সেইটা প্রপার্টিজ অফ নর্মাল ডিস্ট্রিবিউশন হয়ে যায়। দেখো 2টা আমরা বের করলাম, কাটাকাটি করার পরে দেন প্রপার্টিজ অফ নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্যালকুলেশন অনুযায়ী এই রেজাল্টটা হয়ে যাবে 1, দ্বিতীয় রেজাল্টটা 1 হয়ে যাবে। এবং 1 হয়ে গেলে ফাইনালি আমরা পেয়ে যাব সিগমা স্কোয়ার, অর্থাৎ ভেরিয়েন্স অফ এক্স হবে সিগমা স্কোয়ার। এইভাবেই ইন্টিগ্রেশন একটু পরে ক্যালকুলেশন, আগেরটা তো প্রপার্টিজ এবং প্রপার্টিজ অফ নর্মাল ডিস্ট্রিবিউশন, এই দুটা ক্যালকুলেশনের মাধ্যমে একটা বের করলাম ভেরিয়েন্স আর একটা বের করলাম মিন অফ দি নর্মাল ডিস্ট্রিবিউশন। স্লাইডে দুইটাই ভেঙে 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 করে দেওয়া আছে, তোমরা স্লাইড দেখে এবং ভিডিও দেখে কমপ্লিট করবে। দুইটা যে কোনোটাই কিন্তু পরীক্ষা আসতে পারে, মিন এবং ভেরিয়েন্স। আমরা চলে যাচ্ছি আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশনের পরবর্তী অংশে। এতক্ষণ আমরা দুইটা থিওরি প্রমাণ করলাম, হাউ টু ক্যালকুলেট মিন অ্যান্ড ভেরিয়েন্স অফ দি ডিস্ট্রিবিউশন। এখন আমরা এই যে প্রবাবিলিটি ফাংশনটা নিয়ে আলোচনা করেছিলাম, যে 1/σ²√2π e⁻½ x minus mu by sigma হোল স্কোয়ার, আর মাইনাস ইনফাইনিটি থেকে প্লাস ইনফাইনিটি পর্যন্ত, এটাকে বলা হয় ডেনসিটি ফাংশন অফ দি নর্মাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এই নর্মাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের
জেড ধরলে একটি নতুন প্যারামিটার আসতেছে জেড, এবং এই জেড ধরার কারণে এক্স মাইনাস মিউ বাই সিগমা এই সাবস্টিটিউশনের কারণে যে ডিস্ট্রিবিউশনটা হবে সেই ডিস্ট্রিবিউশনটাকে বলা হবে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। মানে কি, ডিস্ট্রিবিউশন ডেনসিটি ফাংশনটাতে এই যে বসানোর পরে যে ভেরিয়েশন ফাংশনটা আসবে, নতুন ফাংশনটা, তাকে বলা হবে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের যে প্রপার্টিজ গুলো আছে আমি একটু স্লাইডে আলোচনা করি, এবং এই স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের জন্য একটি জেড টেবিল আছে। ওই যে জেড, এই জেড এর সাথে নামকরণ মিলিয়ে জেড টেবিল করা হয়েছে, যা আমি তোমাদেরকে দিয়েছি। দেখো খেয়াল করে আমি স্লাইড থেকে দেখাচ্ছি। তো এতক্ষণ যে কথাটা বলছিলাম স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের কথা, সেটি হলো জেড টেবিলের যে ক্যালকুলেশন। খেয়াল করে দেখো, জেড এর মান ফ্রম -1 থেকে +1 এই পর্যন্ত 68% প্রবাবিলিটি কভার করে, এটা রিসার্চের একটা আউটপুট। আর জেড এর মান -2 থেকে +2 এর মধ্যে 95% প্রবাবিলিটি ভেরি করে। আর জেড এর মান ফ্রম -3 টু +3 এর মধ্যে 99.7% কভার করে। অর্থাৎ -3 থেকে +3 এর মধ্যে 0.3% ঘাটতি থাকে কেবলমাত্র। এই স্ট্যান্ডার্ড নরমাল করলে এই প্রপার্টিটা পাওয়া যায়। এটা হলো রিসার্চের একটি আউটপুট। আর আমরা পরের স্লাইডে দেখব, পরবর্তীতে জেড এর মান -3.5 থেকে শুরু করে +3.5, অর্থাৎ আরেকটু বাড়িয়ে নিলে উভয় দিকে আমাদের রেজাল্টটা প্রায় একের কাছাকাছি হয়ে যায়, প্রায় একের কাছাকাছি হয়। ভ্যালুটা তখন প্রায় এরকম হয়, -3.5 থেকে আমরা যদি এই জেটের সীমানাটা দেখাই, তখন -3.5 জেট থেকে শুরু করে +3.5 দেই, তাহলে আমাদের ভ্যালুটা আসে অ্যাপ্রক্সিমেট এই টাইপের 9.999 এর পরে সম্ভবত 7 আসে, বা 7 বা 3 ঠিক মনে নেই, আমরা পরবর্তীতে দেখে বলবো। অর্থাৎ খেয়াল করে দেখো, আমি যে টাইপ করেছি সেটা হলো 0.0003% ঘাটতিতে, যা খুবই খুবই সামান্য। কতক্ষণ? যদি আমাদের জেটের মানটা ফ্রম -3.5 থেকে +3.5 কনসিডার করা হয়, তখন এটাকেই আনুমানিকভাবে একের কাছাকাছি বা এক ধরা। এর উপরে ভিত্তি করে একটি টেবিল, আমি টেবিলটা একটু দেখাচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হবে যে হোয়াট ইজ জেড টেবিল। তোমরা কি শেয়ারটা দেখতে পাচ্ছ? ফয়সাল, জি স্যার, দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে স্যার। এই টেবিলটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড নরমাল প্রবাবিলিটিস টেবিল বা জেড টেবিল। জেড টেবিলের আমি এখানে নেগেটিভ ভ্যালুটা প্রথমে দেখাচ্ছি, -3.49। -3.49 হলে কাভার করে কতটুকু খেয়াল করে দেখো।
-3.49, এই হলো 3.4041, এভাবে আপ টু 3.49। তাহলে এর প্রবাবিলিটিটা কত আসে? 0.0002। এই হলো মাইনাসের বেলায়, অর্থাৎ 0.0002, একদম খুবই কাছাকাছি শূন্য। ঠিক আছে, এখান থেকে শুরু করে এই টেবিলটার রেঞ্জ হবে আপ টু +3 হ্যাঁ কত 3.49 পর্যন্ত। তাহলে 3.49-এ কতটুকু কভার করছে? 0.9998, 0.0002 শর্টেজ আছে। এই হলো জ্যাট টেবিলের বৈশিষ্ট্য। আমরা যে কোনো ফাংশনকে জ্যাটের মাধ্যমে ট্রান্সফার করব, পরে একটু গ্রাফ আঁকবো, গ্রাফ থেকে ক্যালকুলেশন করে এই টেবিলের সহযোগিতায় প্রবাবিলিটি ক্যালকুলেশন করব। আমি জাস্ট তোমাদেরকে জ্যাট টেবিলটা দেখিয়েছি। এখানে এই টেবিলটা আমরা কিভাবে ইউজ করব সেটা একটু আলোচনা করি। দেখো খেয়াল করে, এখানে চিত্রে কিন্তু বলা আছে এই হলো জেড, জেড ভ্যালু, এখানে জেড এর মান। আমি দেখি তোমরা ক্যালকুলেটর, সরি, ই দিয়ে তোমাদের সবার কাছে তো আমি দিলাম। আমি চাচ্ছি probability of z less than suppose 1.573, বা 3 আসবে না, 57, probability of z less than 1.57, এই ভ্যালুটা আমরা বের করব ইউজিং জেড টেবিল। এটা কত হবে দেখি জেড টেবিলটা আমরা বুঝতে পারি কিনা। আমি প্রথম বুঝিয়ে দিচ্ছি এটা কিভাবে ক্যালকুলেশন করতে হয়, এটার অর্থটা কি বা কিভাবে ক্যালকুলেশন করতে হয়। এর অর্থ হলো, প্রথমে আমাদের চিত্র আঁকতে হবে। চিত্র আঁকলাম, ফাইন। এটা হলো জেটের মান 0, মিডলে জেটের মান 0। তো এইভাবে উম, মনে করো যে -1, -1, -2, -3, এইভাবে 1, 2, 3 ইত্যাদি ইত্যাদি, এভাবে মার্কিং করতে হবে। আমার প্রশ্নটা কি? জেটের মান 1.57, তো 1.57 ভ্যালুটা নিশ্চয়ই কোন দিকে হবে বোঝা যাচ্ছে। আমি ধরে নিলাম এটা এই জায়গায়, তার মানে এই বরাবর মার্কিং করলাম। তাহলে এই ভ্যালুটা কত? 1.57। ফাইন, জেটের মান 1.57 এর চেয়ে ছোট। তো ছোট হলে কি ডানের এলাকা হবে না বামের এলাকা হবে? কি মনে হয় নাহিদা, প্রীতম? স্যার বামেরটা হবে মনে হচ্ছে। বামেরটা হবে, জি রাইট। স্যার, বামেরটা হবে। বামেরটা হবে, যেহেতু 1.57 এর চেয়ে ছোট, তাহলে আমরা বুঝতে পারলাম এটা বামের এলাকা। ওই যে জ্যাট টেবিলে এরকম একটা ডট দেওয়া ছিল, যে বাম দিকে একটা লাইনের বামের এরিয়া, তার মানে এখন 1.57 এর যে ভ্যালু, সেটা আমরা জ্যাট টেবিল থেকে খুঁজে বের করব ডাইরেক্ট। যেহেতু ওই টেবিলের সাথে আমাদের চিত্রটা মিলে গিয়েছে, তাই আমরা এখন জ্যাট টেবিল থেকে শেয়ারিং এর মাধ্যমে আমরা ডাইরেক্ট বের করে দেখি। আমরা কত বলেছিলাম? 1.57। দেখি 1.57 কোথায় আছে। 1.57 দেখো, 1.5, এই হলো 0, এই 1, 2, 3, 4, দেখো তো এই ভ্যালুটা কিনা। মাউসটা ডিস্টার্ব করে। স্যার 1.07, তো 57 বলছেন। 1.57 কমন ভ্যালু কোনটা আসছে দেখো, এটা আসছে কিনা? পয়েন্ট জি স্যার। 94। জি স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছো হাউ টু ক্যালকুলেট 1.57? 1.5, তারপরে 01, 02 এভাবে কাউন্ট করতে করতে 07, ইন টোটাল 1.57।
0.57, এর যে ছোট রেজাল্ট আসছে 0.9418। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। ওকে, এটা কিন্তু না বুঝলে, ইয়েস স্যার। এটা যদি না বুঝো তাহলে কিন্তু তুমি জ্যাট টেবিল ইউজ করতে পারবে না। ধরে নিলাম আমরা সকলেই বুঝতে পেরেছি, আমাদের রেজাল্ট হলো 0.94, কত, 0.9418। 18। হুম, তাহলে আমরা এটা কি পেলাম? 0.9418। 18। তাহলে আমরা জেড টেবিলের মাধ্যমে এই প্রবাবিলিটিটা বের করব, আরো কয়েকটা বের করব, তারপরে আমরা অঙ্ক করাবো। কারণ জেড টেবিল ইউজটা আমাদের জানতে হবে। আমি তোমাকে বললাম জেড প্রবাবিলিটি অফ জেড গ্রেটার দেন 2.08। এটা এটা আমরা বের করতে চাই। জেড এর মান 2.08-এর চেয়ে বড়। কিভাবে বের করবো? একটা তো ছোট দেখিয়ে ডাইরেক্ট জেড টেবিল মিলে গেল, তাই বের করেছি। এইটা কিভাবে বের করবো? এইটার জন্য চিত্র আঁকতে হবে। চলো চিত্র আঁকি। ওকে, এখানে 0, 1, 2, আর এটা ধরলাম 2.08। তাহলে -1, -2। তাহলে জেড এর মান 2.08, এর অর্থ কি? এই 2.08 রেখার ডানেরটা হবে না বামেরটা হবে? কোনটা মনে হয়? স্যার বামেরটা। যেহেতু জেড বড়, 2.08 ছোট, তাহলে এটা থেকে বামেরটা হবে না ডানের? বামেরটা স্যার। হ্যাঁ, ডানেরটা স্যার। এটা তো জেড, এই জায়গায় হলো জেড, জেড সমান 2.08। আমার প্রশ্ন হলো জেড এর মান 2.08 এর চেয়ে বড়, তাহলে বড় এলাকা হলে কি এই এই ছোট এলাকাটা হবে না এই বিশাল এলাকাটা হবে? আর ওই ছোট ডানেরটা স্যার। এলাকাটা হবে, বড় হবে স্যার, ডানেরটা। বড় ডানেরটা স্যার, ডানেরটা। এই ডানের এলাকাটা হবে, যেহেতু জেড এর মান বড়, জেড এর কার চেয়ে বড়, 2.08 এর চেয়ে বড়, তাহলে এই এলাকাটা। এই জন্য আমার এই পয়েন্ট ফাইন্ড আউট করার আগে আমাকে চিত্র আঁকতে হবে। ওকে, ইনইকুয়ালিটি দিয়ে আমরা চিত্রটা এঁকে নিলাম। এর সাথে কিন্তু জেড টেবিলের কানেকশন নাও। জেড টেবিল কানেকশন করতে হয় বামের এলাকাতে, আমরা পেয়ে গেলাম ডানের এলাকা। তবে টোটাল প্রবাবিলিটি হলো এক, এটা প্রপার্টি থেকে আমরা জানি। ফ্রম -ইনফিনিটি টু +ইনফিনিটি f(x) dx, টোটাল প্রবাবিলিটি হলো এক। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? লিখতে পারি এইভাবে, 1 মাইনাস প্রবাবিলিটি অফ জেড লেস দেন 2.08। টোটাল প্রবাবিলিটি থেকে এই সাদা অংশটা বাদ দিব, এটা হলো সাদা অংশ। দেখো বুঝছো কিনা, জেড এর মান 2.08 এর চেয়ে ছোট, এটা দিয়ে বোঝায় এই হোয়াইট এরিয়া। আর টোটাল প্রবাবিলিটি হলো হোয়াইট প্লাস ব্লক। দেখো ক্লিয়ার হচ্ছে কিনা? জাহিদ বুঝতেছো? স্যার টোটাল মানে টোটাল ওয়ান জি থেকে স্যার। বাদ দিলে একবার বাবা, একটু বলেন তো স্যার। এই যে কিছুক্ষণ আগে বলেছি না, -ইনফিনিটি টু +ইনফিনিটি f(x) dx সমান কত? ওয়ান। 1। তাহলে টোটাল প্রবাবিলিটি কত? 1। ওয়ান। 1 থেকে পুরো এই সাদা প্রবাবিলিটি আমরা বাদ দিব, তাহলে তো এই অংশটুকু পাবো। ঠিক আছে স্যার, বুঝছি স্যার। ঠিক আছে, আচ্ছা। এখন আমি এই রেজাল্টটা বের করব। এইটা কার সাথে ম্যাচিং হয়? জেড টেবিলের সাথে। 2.08 দেখে আমরা জেড টেবিল শেয়ার করে তোমরাও বের করতে পারো 2.08 রেজাল্টটা কত হয়। 2.08, 2.08 আসতেছে কত? 2.08, এই রেজাল্ট।
পেলাম। হুম, এই দেখো বুঝো কিনা। আমরা 2.08 পেয়েছি এই অংশটুকু। ক্লিয়ার? স্যার না স্যার 09 দেওয়া, পয়েন্ট না, 98 দেওয়া। এটা 09 না, প্রথমটা 2.0, 1 2 3 4 5 6 7 8, শেষেরটা হলো 9, শেষেরটা ঠিক 9। আছে ঠিক আছে, তাহলে এটা বুঝতে হলে আমি আবারও দেখাচ্ছি, দেখো। আহ উপরে কি দেওয়া আছে, টাইটেলটা দেখে নাও, মিস করা যাবে না। এই হলো 08, রাইট? স্যার। হ্যাঁ, তাহলে আমরা 2.08 দিয়ে আমরা কতটুকু পেয়েছি? 2.08 দিয়ে কি পেয়েছি রেজাল্ট? রেজাল্ট পেয়েছি 0.9812। ক্লিয়ার? 0.9812। তাহলে আমরা পেলাম 1 মাইনাস 0.9812। এবার বিয়োগ করলে যা হয়। ঠিক আছে, কত হয়? এটা আসে 8, 2 আছে 10 হবে, কত হলে? 8 হলে, আবার 9 আছে 10 হবে 1 হলে, এরপরে এটা হলো 0। এই কেমনটা? 0.01, হ্যাঁ, 88। আশা করি বুঝতে পেরেছো। সর্বশেষ আরেকটি দেখাই আমরা কিভাবে জেড টেবিল থেকে আমরা ডিরেক্টলি ক্যালকুলেশন করব। প্রশ্নে বলা আছে যে প্রবাবিলিটি অফ -2.37 লেস দেন জেড লেস দেন সাপোজ 1.95, এই রেজাল্টটা। আমরা কিন্তু তিন ধরনের দেখাচ্ছি। প্রথম ডিরেক্টলি লেস দেন ছিল, তারপরে গ্রেটার দেন ছিল, তারপরে ইন বিটুইন। আমরা এই রেজাল্টটা বের করতে চাচ্ছি ইউজিং জেড টেবিল। দেখি পারি কি। তাহলে এটার জন্য চিত্র আঁকতে হবে। ওকে, এই হলো জেটের মান 0, -2.37, 1 2, তাহলে এই জায়গাটা ধরলাম আমরা -2.37, আর এটা হলো 1, এটা 2, আর এই জায়গা ধরলাম আমরা 1.95। তাহলে জেড এর মান -2.37 এর চেয়ে বড়, মানে এর ডান দিকে, আর 1.95 এর চেয়ে ছোট, এর বাম দিকে। তাহলে আমার এলাকাটা একটা নির্দিষ্ট ইন্টারভেলের মধ্যে। দেখো বুঝতে পেরেছো কিনা ফয়সাল? জি স্যার। হ্যাঁ, আমরা এইখান থেকে এই চিত্রটা আঁকতে পেরেছি। ওকে, চিত্র আঁকা আমার শেষ। এখন কিভাবে ফাইন্ড আউট করব? তো ফাইন্ড আউটের কন্ডিশন হলো, আমরা যদি এই শর্তটা নেই, তাহলে এই পুরো এলাকা প্লাস এদিকে বাম দিকে কিছু খালি এলাকা থাকবে, আর এই শর্তটা নিলে শুধু খালি এলাকা থাকবে। এটাকে আমরা এইভাবে লিখি যে এত ইজ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ জেড লেস দেন 1.97 মাইনাস প্রবাবিলিটি অফ জেড লেস দেন -2.37। দেখো বুঝতে পেরেছো কিনা? এই এই প্রবাবিলিটিটা দিয়ে এই পুরো এলাকা প্লাস এখানকার যে অবশিষ্ট সাদা এলাকা আছে এটা মিন করে, আর দ্বিতীয় প্রবাবিলিটি দিয়ে শুধু সাদা অংশটুকু মিন করে। এখন আমরা এইটা বের করব, এটা বের করব ইউজিং জেড টেবিল। তাহলে তোমরা যদি জেড টেবিল তোমাদের হাতে নিশ্চয়ই আছে, 1.97 এর জেড টেবিলের মান কত সেটা দেখি। 1.97, দেখো বের করতে পারো কিনা। আমরা আজকে চেষ্টা করতেছি জেড টেবিলটা ভালোভাবে বোঝার জন্য। 1.97
কত আসছে? 1.97 এর বেলো। তোমরা কি শেয়ার দেখতে পাচ্ছ? স্যার 0.959756। এই তো, তাহলে আমরা পেলাম 0.9756। আর -2.37 সেটা ক্যালকুলেশন করতে চাই, তাহলে সেটি কত হবে? মাইনাস যে টেবিলটা উপরে, -2 কত, 37, 37 -2.37 -2.37। দেখো এই ভ্যালুটা কত আসছে, 0.0089। ক্লিয়ার? আর ইউ ক্লিয়ার অল? ইয়েস স্যার। ইয়েস স্যার। এটা যদি না বুঝো পরীক্ষায় কিন্তু নাম্বার পাবে না, বুঝলে একেবারে খুব দ্রুত তোমার পকেটে নাম্বার অ্যাড হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের রেজাল্ট আসছে কত বললাম যেন, -2.37 এর বিপরীতে 2.37 আমরা পেয়েছি কত, 0089, 0.0089 এটা পেয়েছি। তাহলে বিয়োগ করলে কত হয় সেটা হবে অ্যান্সার। বসিয়ে দাও। এতক্ষণ আমরা জেটের বিভিন্ন কন্ডিশনে কিভাবে জেট টেবিল ইউজ করে কাজ করা হয় তা আমরা দেখাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটু দেখিয়ে দিচ্ছি, আমরা স্পেসিফিক ম্যাথমেটিক্যাল প্রবলেমস গুলি আগামী ক্লাসে করব। তোমাদের একটা নোটিশ হলো, যেহেতু আমি তোমাদেরকে আগেই বলেছি যে ইনশাল্লাহ আমরা এবার হজে যাচ্ছি, আমি আমার ওয়াইফ, সেই ক্ষেত্রে চেষ্টা করেছি বা করতেছি তোমাদের সিলেবাসটাকে শেষ করার জন্য। 3 তারিখ শনিবার আমি তোমাদের ক্লাসটা নিতে পারবো না, ওই দিন আবার আমার হজের ট্রেনিং আছে। আমাদের যে এজেন্সির পক্ষ থেকে গ্রুপিং হবে, কারা কারা কোন গ্রুপে থাকবো এবং কিভাবে কাজ করব, মোটামুটি একটা ট্রেনিং দিবে। ওই ট্রেনিং সেশনটাতে অ্যাটেন্ড করব, সেই জন্য শনিবার ক্লাস হবে না। তো আমরা চেষ্টা করব তোমাদের রবিবার ক্লাস নিতে, এবং আর আরো আরো একটা বা দুইটা ক্লাস। সো অনলাইন ছাড়া তোমাদের সাথে দেখাই হচ্ছে না। যাই হোক, আমি তোমাদের সাথে শনিবারে আমি হার্ড এন্ড সোল ট্রাই করব তোমাদের সাথে একটা টেস্ট নিতে, ক্লাস টেস্ট। সেটা আমার পক্ষ থেকে আমার কোনো একজন সহকর্মী তোমাদের কাছে যাবে প্রশ্ন নিয়ে। সো সিলেবাসটা যদি আমরা একটু আইডেন্টিফাই করতে পারি তাহলে আমাদের জন্য সহজ হয়।